নমস্কার, আমি রমেশ। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। গল্পপ্রেমিকদের জন্য আজ আমার গল্প কবরস্থান। এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। চলুন শুরু করি আজকের গল্প কবরস্থান। অনির্বাণ, বয়স তার 30 বছর। অনির্বাণের বাবা সৈকত রায় ও তার মা নীলিমা রায়। ছোটবেলা থেকেই অনির্বাণ খুব কষ্টে মানুষ হয়েছে। তার বাবা ডেনে হকারি করতেন। এখন বাবা অবসরপ্রাপ্ত। বাবার চোখে মুখে চামড়া জড়িয়ে গেছে। অনির্বাণ ছোট থেকেই থাকতো হাওড়ার চ্যাটার্জি পাড়াতে ভাড়া বাড়িতে। বাড়িওয়ালা অনির্বাণকে খুব ভালোবাসত। অনির্বাণ পড়াশোনায় খুব মেধাবী ছিল। নিজে টিউশন পড়িয়ে MA কমপ্লিট করেছে গত 2 বছর আগে। 2 বছর ধরেই অনির্বাণ নানা সরকারি চাকরির চেষ্টা করছিল। অবশেষে অনির্বাণের বোধহয় ভগবান সহায় হলো। অনির্বাণ রেলে চাকরি পেল। তার বাবা মা বন্ধু বান্ধব খুব খুশি হলো। তার চাকরি পাওয়ার খুশিতে তার মা তার সমস্ত বন্ধুদের পায়েস সাথে মিষ্টি খাওয়ালো। অনির্বাণের একটি প্রিয় বন্ধু ছিল দীপিকা। যদিও দীপিকাকে বন্ধু বলা চলে না, সে ছিল তার খুব কাছের একজন মানুষ। দীপিকা অনির্বাণকে সবসময় নানা দিক থেকে সাহায্য করত। অনির্বাণ চাকরি পাওয়ার আনন্দের কথাটা দীপিকা জানতে পেরে দীপিকা আনন্দে আত্মহারা হয়ে গেল। অনির্বাণের পোস্টিং হলো পূর্ব রেলের মধুসূদনপুর নামক স্টেশনে। সেখানে তার কাজ ছিল গেটম্যানের। স্বাভাবিকভাবেই সে রোজই যাতায়াত করত। চাকরি পাওয়ার 2 বছর পর অনির্বাণ তার বাড়িতে তার ও দীপিকার সম্পর্কের কথা জানালো। তার বাবা মা শুনে খুব খুশি হলো ও তারা দীপিকার বাড়িতে গিয়ে কথাবার্তার মাধ্যমে তাদের বিয়ের দিন ঠিক হলো। অনির্বাণ হাওড়াতে একটি ফ্ল্যাট কিনল। সেখানেই খুব ধুমধাম করে তাদের বিয়ে হলো। বন্ধু থেকে আত্মীয় স্বজন সকলে খুব আনন্দ পেল। বিয়ের 2 মাস পরই অনির্বাণকে মধুসূদনপুর থেকে ট্রান্সফার করে দেওয়া হলো মালদার আদিনা রেলওয়ে স্টেশনে। যেহেতু মালদা অনেক দূরে, তাই অনির্বাণ আর রোজ যাতায়াত করতে পারল না। তাকে ওখানেই কোয়ার্টারও দেওয়া হয়েছিল। 2 সপ্তাহের মতো অনির্বাণ কোয়ার্টারে থাকার পর তার স্ত্রী দীপিকা তাকে বলল একটা বাড়ি ভাড়া করতে। অনির্বাণ সেই মতো স্টেশন থেকে দূরে একটু গ্রামের দিকে বাড়ি ভাড়া করল। বাড়ি ভাড়া করার পর অনির্বাণ তার স্ত্রীকে সাথে নিয়ে গেল এবং বাবা মাকে বলল কিছুদিন পর তোমাদেরও নিয়ে যাব। অনির্বাণের স্ত্রী যখন ওই ভাড়া বাড়িতে গেল, গিয়ে দেখলো সেখানে আশেপাশে সেরকম কোনো বাড়িঘর তো নেই। আবার জানলা খুলতেই দেখলো পিছনে কবরস্থান। তার স্ত্রী তাকে বলল, তুমি আর বাড়ি পেলে না? স্টেশন থেকে এত দূরে তোমাকে এই রকম পরিবেশে বাড়ি ভাড়া করতে হলো? অনির্বাণ বলল, স্টেশনের কাছে থাকলে আমাকে ওরা যখন খুশি ডাকবে, আর একটু দূরে নিলাম কারণ তারা তাহলে আমাকে আর ডাকবে না। দুজনে নিজেদের জিনিসপত্র সব ঘরে সুন্দর করে গোছাতে লাগলো। গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া করে দুজনে খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। অনির্বাণকে আবার কাল সকাল হলেই অফিস যেতে হবে। দুজনে যখন ঘুমে বিভোর হয়ে আছে, সেই সময় অনির্বাণের স্ত্রীর কানে হঠাৎ ছাদে কেউ হাঁটার শব্দ শোনা গেল। তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে আর চোখ খুলতে পারল না। ঘুমের মধ্যে শব্দটা শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই অনির্বাণ তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার স্ত্রী সেই কথা আর মনে থাকলো না। সন্ধ্যা হতেই অনির্বাণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, সারাদিন কি করলে? সে বলল, কি আর করব, সমস্ত জিনিস গোছালাম আর বাড়িতে ফোন করে 2 মায়ের সাথে গল্প করলাম। অনির্বাণ বলল, যাই হোক, চলো তোমায় বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি, আর তুমি ঘরের কি কি কিনবে চলো কিনে আনে। দুজনে সেই মতো বেরিয়ে সব কিছু কিনে কাটে বাড়ি ফিরল।
যখন খাওয়া দাওয়া করে শুতে যাবে তখন তার স্ত্রীর আগের দিন রাতের কথাটা মনে পড়ল। তখন সে অনির্বাণকে বলল, কাল রাতে ছাদে যেন কেউ হাঁটছিল জানো। অনির্বাণ হা 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 করে হাসলো আর বলল, সে হাঁটতেই পারে, চারিদিকে প্রচুর বিড়াল আছে, তারাই হয়তো হাঁটছিল। যাই হোক, শুয়ে পড়ো। দুজনে শুয়ে পড়ল। পরের দিন সকালে অনির্বাণ আবার চলল তার অফিসে। দীপিকা ঘরে একা একা বসে থাকত আর অনির্বাণ কখন আসবে তার জন্য অপেক্ষা করত। অনির্বাণ অফিস থেকে ফেরার পথে মাংস নিয়ে এলো। দুজনে তা আনন্দ করে খেলো। রাতে যখন দুজনে শুলো তখন দীপিকার কানে সেই হাঁটার শব্দ গেল। দীপিকা কান খাড়া করে শুনতে লাগলো কেউ যেন পায়ে নুপুর পরে হাঁটছে। যদিও দীপিকা ভূতে বিশ্বাসী ছিল না, তাই ভাবলো হয়তো বিড়াল হবে, তাই সে ঘুমিয়ে পড়ল। দীপিকার কানের পাশে কেউ একটা দীর্ঘশ্বাস ফেলল। দীপিকা ভয়ে জোরে চিল্লে উঠল, কে কে? অনির্বাণ বলল, আরে আমি। তুমি এত জোরে চেঁচাচ্ছ কেন? দীপিকা বলল, তুমি তো আমায় ডাকবে, এইভাবে কানের কাছে এসে শ্বাস ফেলছো কেন? অনির্বাণ হা হা করে হেসে বলল, আসো, তোমায় জড়িয়ে ধরে একটু ঘুমাই। পরের দিন সকালে অনির্বাণ বলল, আজ আর অফিস যেতে ইচ্ছা করছে না, আজ তোমার সাথেই কাটাবো সারাদিন। দীপিকা বলল, না, কাজে যাও, রাতে এসে গল্প করবে। দীপিকা সারাদিন ঘরের সব কাজ মিটিয়ে দুপুরবেলা আর কোনো কাজ ছিল না, তার ভালোও লাগছিল না ঘরে একা বসে বসে। তাই ঘরের পিছনের জানলাটা খুলে এক মনে কবরস্থানের দিকে চেয়ে থাকলো। দেখতে দেখতে সে যেন কেমন একটা বিভোর হয়ে গেল। সেই সময় ফোনে রিং বেজে উঠল, অনির্বাণের ফোন। দীপিকা চমকে উঠে তাড়াতাড়ি ফোনটা ধরল। অনির্বাণ ফোন ধরেই বলল, আরে কোথায় ছিলে? বা কখন থেকে তোমায় ফোন করছে আর তুমি ধরছো না? দীপিকা বলল, আমি তো এখানেই ছিলাম। অনির্বাণ বলল, ঠিক আছে, মাকে ফোন করো। রাতে যখন অনির্বাণ বাড়ি ফিরল দেখল দীপিকা যেন কেমন বিভোর হয়ে বসে আছে। অনির্বাণ বলল, আরে তোমার হয়েছেটা কি? দীপিকা উত্তর দিল না। রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। খাওয়া দাওয়া করে দুজনেই শুয়ে পড়ল। ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টো বাজে। দীপিকার কানে এলো সেই হাঁটার শব্দ। ঘুমটা তৎক্ষণাৎ ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে পড়ল। উঠে বিছানার জানলাটা খুলে কবরস্থানের দিকে তাকিয়ে থাকলো। কেউ যেন তাকে দূর থেকে ইশারা করে ডাকছে। হঠাৎ আলো জ্বলে উঠল। অনির্বাণ ডাকলো, আরে কি হলো কি? তুমি জানলা খুলে এই রাতে কি দেখছো? দীপিকা হতভম্ব হয়ে বলল, না না, কিছু না। অনির্বাণ তার হাতটা ধরে ডেকে তাকে বিছানায় টেনে নিল। পরের দিন অফিসে বড় স্যার আসার জন্য অনির্বাণকে তাড়াতাড়ি অফিস যেতে হলো। অনির্বাণ রাতের কথা সব ভুলে গেল। সেদিন আবার কাজের খুব চাপ থাকার জন্য অনির্বাণকে নাইট ডিউটিও করতে হলো। অনির্বাণ সেই কথা দীপিকাকে ফোনে জানালো। দীপিকা বলল, ঠিক আছে, অসুবিধা নেই, আমি একা থেকে যাব। দীপিকা সারাদিন যেন কেমন একটা বিভোর হয়ে রইল। রাতে যা হোক কিছু খেয়ে শুয়ে পড়ল। দীপিকা ঘুমের মধ্যে সেই ছাদে হাঁটার শব্দ শুনতে পেল। তার কানের কাছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল। দীপিকার ঘুমটা ভেঙে গেল। সে উঠে জানলাটা খুলে দেখল কে যেন তাকে ডাকছে। দীপিকা বিভোর হয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে লাগলো। এদিকে অনির্বাণের আগের দিন রাতের কথা মনে পড়ল। সে কোনো কিছু আর না ভেবে তার একটা বন্ধুকে বলল, তুমি এদিকটা সামলাও, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। অনির্বাণ জোরে বাইক চালিয়ে ঘরে এসে দেখল মেন গেট খোলা, ঘরে কোথাও দীপিকা নেই। অনির্বাণের হাত পা শীতল হয়ে গেল। সে কোনো কিছু না ভেবে সোজা কবরস্থানের দিকে ছুটল। দেখল দীপিকা কবরের উপর বসে কি যেন বিড়বিড় করে বলছে।
অনির্বাণ দৌড়ে গিয়ে তাকে সেখান থেকে তুলে ঘরে নিয়ে এলো। চোখে মুখে দীপিকার জল দিতে হুঁশ ফিরল। বলল, কি হয়েছে আমার, আর তুমি কখন এলে? অনির্বাণ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তোমার কিচ্ছু হয়নি। সকাল হতেই অনির্বাণ সব জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে দীপিকাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে সে তার মাকে সব কথা জানালো। সেসব কথা তার মা ও দীপিকা মন দিয়ে শুনতে লাগলো। বাড়ির সকলের গায়ে তখন কাঁটা দিয়ে উঠল তার সেই সমস্ত কথা শুনে। যাই হোক, এ যাত্রায় হয়তো অনির্বাণের জন্য দীপিকা বেঁচে ফিরল, না হলে যে কি হতো তা কেউ জানে না।